আমাদের এই দীর্ঘদিনের সার্টিফিকেট 30 বছর আরো জোরে জোর হলো না, কাঁপিয়ে দাও, শুনিয়ে দাও, শাহবাগে আমরা আছি, তোমরা আসো, কাঁধে কাঁধে। তারা নিজেরা চলেছে, তারা এই সার্টিফিকেট খেয়েছে। পৃথিবীর আরও যত উন্নয়নশীল দেশ আছে, কোনো দেশে সরকারি চাকরির কোনো বয়সসীমা নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। শুধুমাত্র পাকিস্তানি বাংলা 30-এর গণ্ডির মধ্যে বয়স আটকিয়ে রেখেছে। কিন্তু আমাদের সেই ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ যদি উন্নয়নশীল আরও অন্যান্য দেশকে কপি করে থাকে, অন্যান্য দেশকে মডেল হিসেবে গ্রহণ করে থাকে, তাহলে দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন আমাদেরকে 30-এর গণ্ডির ভিতরে আটকে রেখে আমাদের সার্টিফিকেটগুলোকে ইনভ্যালিড করে দিবে? জজ কোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, ডাক্তার বলেন, তারা যদি 66 বছর বয়সে, 75 বছর বয়সে সংসদ সদস্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই উনি এত বড় 70-75 বছর বয়সে যদি দেশ চালনা করতে পারে, তাহলে আমরা কেন 30-এর গণ্ডির ভিতরে আটকে থাকবো? আমরা কেন ইনভ্যালিড সার্টিফিকেট হয়ে যাবে? সার্টিফিকেট কি হাতের মোয়া যে খেলাম না ফেলে দিলাম? 26 বছরের অর্জিত সার্টিফিকেট কি নিমিষেই 30 বছরের মধ্যে ইনভ্যালিড হয়ে যাবে? আমাদের দাবি একটাই, আমরা আমাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে চাই। আমরা কারো করুণা চাই না। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে আমরা চাই যে আমাদের নিজস্ব যোগ্যতা দিয়ে চাকরি নিতে, সার্টিফিকেট পুরোই আমরা চাকরি নিতে চাই না। পার্শ্ববর্তী এশিয়ান যে রাষ্ট্রগুলো, সেগুলো আপনারা চোখ বুলান, সেগুলোর দিকে তাকান, সেখানে তো বয়সের কোনো নির্ধারিত নেই, আর যেখানে নির্ধারিত আছে সেখানেও 35 সর্বনিম্ন। কিন্তু বাংলাদেশ কেন পাকিস্তানকে অনুসরণ করবে? আমরা পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ করে রক্ত সমুদ্র বানিয়ে রক্তের, তারপরে আমরা আমাদের বাংলাদেশকে অর্জন করেছি। যেখানে পাকিস্তান হচ্ছে একটা নিম্নমানের শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা আমাদের তো শিক্ষা ব্যবস্থা প্রধানমন্ত্রী নিম্নমানের রাখেনি। আমাদের শিক্ষার জন্য সে যথেষ্ট কষ্ট করে একটা ভালো শিক্ষা ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছে। সেখানে কেন আমরা পিছিয়ে থাকবো? আমরা 30 মানেই শেষ, আমরা 30 মানেই অকেজো, আমরা 30 মানেই বাতিল। কেন কেন আমরা যে প্রাইভেট সেক্টরে জব করতে যাব, প্রাইভেট সেক্টরের প্রতি পদে পদে হচ্ছে আমাদের জন্য অনেক বাধা, অনেক বিপত্তি। সেখানে তাদের ইচ্ছা মতো তারা আমাদের চাকরি থেকে ছাঁটাই করতে পারে। তাদের যদি অনৈতিক কথায় আমরা রাজি না হই আর অনৈতিক কথা যদি আমরা না মানি, তো প্রাইভেট সেক্টরে আমরা কিভাবে যাব? আবার সেখানেও হচ্ছে যদি আমাদের রেফারেন্স না থাকে, রেফারেন্স ছাড়া আমাদের প্রাইভেট সেক্টরে জব হয় না। অনেকে আমাদের বলতে পারে প্রাইভেট সেক্টরে জব করো, মেয়েদের জন্য প্রাইভেট সেক্টর মানে হচ্ছে জাহান্নাম। সেখানে আমরা কেন যাব? আমাদের মেধা থাকতে, আমার তো প্রত্যেকটা সার্টিফিকেটে প্রথম বিভাগ আছে। আমি তো আমার প্রধান সার্টিফিকেটগুলো পুড়িয়ে ফেলেছি। আমি লাইভে গিয়ে, ফেসবুক লাইভে গিয়ে পুড়িয়ে ফেলেছি। কেন পুড়িয়ে ফেলেছি? আমার আর একটা মাস হাতে সময় আছে। আমাদের ব্যাকডেট আমরা পাইনি, আমাদের যে ব্যাকডেট দেওয়া হয়েছে সেটা আমরা পাইনি। করোনার কারণে আমাদের 3টা বছর চলে গেছে। আমাদের মাস্টার শেষ হওয়ার কথা আরও আগে, আমরা মাস্টার শেষ করেছি মাত্র গত বছর। তো গত বছর মাস্টার শেষ করার পর এবছর আমার চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে। তো কী লাভ আমার এই সার্টিফিকেট রেখে? আমাকে বলেন। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সশস্ত্র মুক্তিযোদ্ধা, কিন্তু আমার বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেই। আমার বাবা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পায়নি, কিন্তু যারা হচ্ছে মুক্তিযুদ্ধ করে নাই, মুক্তিযোদ্ধার সময় যাদের জন্ম হয় নাই, তারা কিন্তু এখন মুক্তিযোদ্ধা। তাদের সন্তানরা কিন্তু সেই মুক্তিযোদ্ধার যে এগুলো সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, আমরা পাচ্ছি না। আমরা চাই না, আমরা চাই না, আমরা চাই সুযোগ। আমরা কোনো চাকরি চাই না, আমরা কোনো ভিক্ষা চাই না, আমরা চাই সুযোগ। আমাদের আর 5টা বছর সুযোগ দেওয়া হোক, আমাদেরকে আর 5টা বছরের জন্য আমাদের আর জীবিত রাখা হোক, আমাদের মৃত বানাই দেওয়া হোক না। আমরা জীবিত থাকতে চাই, আমরা আর 5টা বছর সময় চাই আমাদের যোগ্যতা প্রমাণ করার জন্য। গত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আমি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছি, কিন্তু মৌখিক পরীক্ষায় বাদ পড়েছি। কেন বাদ পড়লাম আমার প্রশ্ন। তাহলে কেন আমাদের উত্তীর্ণ করা হলো যদি আমাদের মৌখিক পরীক্ষায় বাদ দিয়ে দেওয়া হবে?